রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত মাকদুরা মিতির রিপোর্টে। চলতি বছরের ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয় ৩৭%। পরে ৯ এপ্রিল ওই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশকে এ নিয়ে আলোচনার সুযোগ দেন ওয়াশিংটন। গত ৮ জুলাই ৩ মাসের সময়সীমা শেষ হওয়ার আগের দিন ট্রাম্প চিঠি দিয়ে জানিয়ে দেন বাংলাদেশের পাল্টা শুল্ক ২% কমিয়ে ৩৫% করা হয়েছে। পরে শুল্ক হার কমাতে চাওয়া দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে ৩১ জুলাই পর্যন্ত সময় দেন ট্রাম্প। এরপর শুরু হয় আলোচনা। বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওয়াশিংটনে তৃতীয় দফায় চূড়ান্ত আলোচনা শুরু হয় ২৯ জুলাই। শেষমেশ বাংলাদেশি পণ্যে ১৫% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘোষণায় পাল্টা শুল্ক ২০% নির্ধারণ করা হয়েছে। পাল্টা শুল্ক কমায় বাংলাদেশের তৈরি পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা কমে আসবে বলে আশা করছেন রপ্তানিকারকরা। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন নির্বাহী আদেশে কানাডার ওপর শুল্ক হার ২৫% থেকে ৩৫% বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ভয়াবহ মাদক ফেন্টানিলের প্রবেশ রোধ করার পাশাপাশি শুল্ক হার নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধিতা করায় অটোয়ার ওপর এই হার আরোপ করা হয়েছে বলে জানান তিনি। তবে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবেশের জন্য কানাডা দায়ী নয় বলে জানিয়েছে কানাডার বাণিজ্য মন্ত্রণালয়। আরবিদ আফসারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কথা বলে গেল এপ্রিলে নতুন শুল্ক নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিশ্ব অর্থনীতিতে দেখা দেয় অস্থিরতা। শুল্ক হার নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে ১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাম্প। সে সময় চলে এলে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডার উপর শুল্ক হার ২৫% থেকে ৩৫% বাড়ান ট্রাম্প। বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে সই করে ১ আগস্ট থেকে তা কার্যকর করেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে সংবাদ সম্মেলনে কানাডার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। তাদের ন্যায্য হারে শুল্ক দিতে হবে। তারা আমাদের কৃষকদের কাছ থেকে ২০০%-এর বেশি শুল্ক আদায় করে আসছে। কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। প্রশাসন ঠিকমতো দেশ চালাতে পারে না। আমাদের সেনাবাহিনী দিয়ে তাদের রক্ষা করলেও তারা তাদের সামরিক শক্তিতে অর্থ ঢালতে ইচ্ছুক নয়। যুক্তরাষ্ট্রে কানাডা থেকে আসা ভয়াবহ মাদক ফেন্টানিলের প্রবাহ রোধ করার পাশাপাশি এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধিতা করায় অটোয়ার উপর এ হার আরোপ করা হয়েছে বলে জানান ট্রাম্প। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অটোয়া। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবেশের জন্য কানাডা দায়ী নয় বলে জানিয়েছে কানাডার বাণিজ্য মন্ত্রণালয়। গেল বছর যুক্তরাষ্ট্র প্রায় $৩৫০ বিলিয়ন মূল্যের পণ্য কানাডায় রপ্তানি করেছে এবং প্রতিবেশী দেশ থেকে $৪১২ বিলিয়ন বেশি পণ্য আমদানি করেছে। এমন পরিস্থিতিতে কানাডার উপর উচ্চ শুল্ক হার আরোপ দুদেশের সম্পর্কে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই সনদ ঘোষণার দাবিতে রাতেও শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে গেছে জুলাই যোদ্ধারা। সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধা ও তাদের স্বজনেরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সড়কে অবস্থান নিয়ে শাহবাগ মোড় অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও এখনো ঘোষণা আসেনি জুলাই সনদের। এরই মধ্যে কয়েক দফা আন্দোলন করলেও নানা জটিলতায় পিছিয়েছে জুলাই সনদ ঘোষণার তারিখ। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। দিন পেরিয়ে রাতেও ছিল তাদের অবস্থান। আন্দোলনকারীরা বলছেন জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। এখন তো আমাদের কোনো প্রশাসন বা সরকার পক্ষ থেকে এখনো আমাদের সাথে যোগাযোগ করা হয় না। এই আমাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা রাতে এখানে অবস্থান করব। আমাদের দাবি
আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, শাহবাগ ছাড়ব না। জুলাই সনদ শুধুমাত্র একটি দাবি নয়, বরং জুলাই যোদ্ধাদের অধিকার ও পরিচয় বলে দাবি করেন অবস্থানকারীরা। না কোনো উপদেষ্টা, না কোনো সরকারের কোনো মহল, না কোনো যে সমন্বয়কদের কথা বলতেছেন, কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। উল্টা আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের উপর আক্রমণ হয়েছে। রাজনৈতিক দলের দিকে তো আমরা আজকে জুলাইপত্র চাচ্ছি না। রাজনৈতিক দল কি দিবে এখানে জুলাইপত্র? আজ ঘোষণা দিতে হবে আমাদের জুলাইদের আগে। এখানে রাজনৈতিক দলেরা কি করতেছে না করতেছে দেখার বিষয় নয় আমাদের। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে জুলাই সনদ চূড়ান্ত করতে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ ঘোষণার দাবিতে এখনো শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কি বলছেন আন্দোলনকারীরা আমাদেরকে জানাবেন। মিশু, গত 25 ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে এবং এখনো কিন্তু জুলাই শহীদ পরিবার ও আহত যারা ছিলেন, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা ছিলেন, তারা কিন্তু এখনো শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা কিন্তু এখনো এখানে আন্দোলনরত রয়েছেন। তারা সকাল থেকে আমরা দেখেছি যে রাত পেরিয়ে সকালেও আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে এবং নানা ধরনের স্লোগান কিন্তু তারা এখনো দিয়ে যাচ্ছে এবং প্ল্যাকার্ড হাতে তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন এবং বারবারই কিন্তু বলছেন যে তাদের যে দাবি রয়েছে, যেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার যে দাবি, সেটি কিন্তু যেন মেনে নেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা বারবার জানাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে যদি পরবর্তীতে কোনো সরকার চলে আসেন এবং তখন যদি তারা তাদের স্বীকৃতি না দেয়, তখন তাদের স্বীকৃতি নিয়ে তারা কিন্তু শঙ্কায় রয়েছেন এবং তারা বলছেন যে আসলে পরবর্তীতে তাদের জীবনের ঝুঁকি থাকছে কিনা সেটিও কিন্তু তারা এখনো নিশ্চিত নয়, বা তারা তখন কেমন থাকবেন, কোন পর্যায়ে থাকবেন সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কায় রয়েছেন। যার জন্য তাদের আজকের এই দাবি নিয়ে আন্দোলন, যেটি গতকাল থেকে শুরু হয়েছে, তারা যদি বলছে যে পরপর 3বারের মতো তাদেরকে বলা হলেও কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদ দেয়া হয়নি, কেন এটি বাস্তবায়ন করা হচ্ছে না, সেই দাবি কিন্তু তারা বলছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা সকাল থেকে দিচ্ছেন। বারবারই তারা বলছেন যে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব রূপ চায় এবং ঘোষণাপত্রের আইন চায় এবং তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব সেটি যেন দেওয়া হয়। যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তারা বলছেন যে তারা কিন্তু তাদের এই আন্দোলন যেটি আছে সেটি কিন্তু তারা চালিয়ে যাবে। এবং আমরা একটু চেষ্টা করবো একজনের সাথে কথা বলতে যে আসলে তাদের যে আন্দোলন আমরা এখানে আসছি দুইটা দাবি নিয়ে, একটা হচ্ছে জুলাই সনদ, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। যতদিন পর্যন্ত আমাদের জুলাই সনদ দাবি ততদিন আমরা এখানে রাস্তা ছাড়তেছি। আমাদের গুরুত্বপূর্ণ দরকার। এখানে অনেকে বলছে যে আসলে ঘোষণাপত্র যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা বলছে যে তাদের জীবনের ঝুঁকি থাকছে, সেজন্য তারা বলছে যত দ্রুত সম্ভব এটি গণমানুষের যাবে, আহতদের যাবে, যেন সেটি আসলে করা হয়। আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরণ কর্মসূচি আমাদের যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র হবে, জুলাই সনদ হবে এবং স্থায়ী সংবিধানে সংযুক্ত না হবে আমরা এখানে আছি ইনশাআল্লাহ। যেমনটা বলছিলেন যে আসলে আজকে তাদের যে দাবি সেটি যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে তারা এখানে আরও অবস্থান থাকবেন এবং তারা সড়ক অবরোধ করে শাহবাগ মোড়ে অবস্থানরত তারা থাকবেন যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হয়। মিশু, শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী তন্দ্রা তারণের সঙ্গে, জানাচ্ছিলেন জুলাই আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছেন তারা ডান বাম বোঝেন না, তারা আগামীর নতুন বাংলাদেশ বোঝেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর অনুষ্ঠান জুলাই 24-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশে চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। নাসির উদ্দিন আরও বলেন, একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি একটি ইন্টারভিউতে দক্ষিণপন্থীদের উত্থানের কথা বলেছেন। এই বিষয়ে নাসির উদ্দিন সমালোচনা করেন। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে
চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, এগুলোর মধ্যে যারা সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জালেম করবে, যারা জুলুম করবে, জালেম হিসেবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই থেকে ১, ২, ৩, ৪ শেখ হাসিনা গদি ছাড়। ছাত্র জনতার মুখে মুখে ধ্বনিত স্লোগানগুলি ছিল জুলাই গণ অভ্যুত্থানের ধারালো অস্ত্র। বারুদ হয়ে ওঠা এক একটি স্লোগান কেবল জনগণের অন্তরই নয়, কাঁপিয়ে দেয় তৎকালীন আওয়ামী সরকারের ভিত। একদিনেই গুড়িয়ে দেয় স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘদিনের গড়া মসনদ। সরকার পতনের পেছনে ধারালো অস্ত্রের মতো কাজ করা এসব স্লোগান নিয়ে আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। শব্দ ভাষার এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যার সঠিক ব্যবহারে যেমন ইতিবাচক পরিবর্তন আনা যায়, ভুল ব্যবহারে পাল্টে যেতে পারে পুরো রাষ্ট্র কাঠামো, যার স্পষ্ট উদাহরণ ২০২৪-এর জুলাই গণ আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ এমন কিছু নতুন শব্দ, বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ, গ্রহযাত্রার সঙ্গে পরিচিত হয়েছিল, যা আন্দোলনে বারুদের মতো কাজ করে। দীর্ঘদিনের চাপা ক্ষোভ, অন্যায় অবিচারে অতিষ্ঠ জনগণ মাথায় লাল সবুজ পতাকা বেঁধে স্বেচ্ছায় অংশ নেয় এসব কর্মসূচিতে। দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, হীরক রাজার দেশে সিনেমারে বিখ্যাত উক্তির মতো আওয়ামী শাসনের পতন ঘটাতে জনগণের প্রধান হাতিয়ার হয়ে ওঠে বিভিন্ন স্লোগান। জুলাইয়ের শুরুর দিকে শিক্ষার্থীদের মুখে মুখে কোটা না মেধা, মেধা মেধা। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ৭১-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার স্লোগানগুলি থাকলেও ধরন পাল্টে যায় ১৫ই জুলাই থেকে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ই জুলাইয়ের বক্তব্যে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই দিন মধ্যরাতেই হলের তালা ভেঙে রাস্তায় নেমে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ১৬ই জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু নাড়িয়ে দেয় গোটা দেশের মানুষের বিবেক। এরপর থেকে স্লোগানে যুক্ত হয়, আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর সহ নানা অগ্নিঝরা স্লোগান। এসব স্লোগানে জনতা নির্দ্বিধায় বুক পেতে দেয় পুলিশের বুলেটের সামনে। এরপর আওয়ামী কর্মী ও পুলিশের হাতে যখন নির্বিচারে মানুষ হত্যা শুরু হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় লাল প্রোফাইলে। প্রতিবাদের অভিনব এই প্রতীকী ভাষা ছাত্র জনতার রক্তে বারুদের মতো বিস্ফোরিত হয়। উচ্চারিত হয়, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, জন্মভূমি অথবা মৃত্যু। আন্দোলনের শেষের দিকে লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইরা দে, ১, ২, ৩, ৪ শেখ হাসিনা গদি ছাড়। স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, যা শেষ পর্যন্ত ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করে। এরপর দেশের অনিশ্চিত পরিস্থিতিতে ছাত্র জনতার স্লোগান ছিল, বিকল্পকে, আমি তুমি আমরা। ভাইরাল বজ্রকঠিন এসব স্লোগান জীবন্ত হয়ে ওঠে ইতিহাসের পাতায়, গেঁথে যায় জনগণের অন্তরে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গেল বছরের এই সময়ে ঢাকার রাজপথ ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। তখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে মুখর হাজারো তরুণ, কিন্তু সেই স্বপ্নযাত্রায় থেমে গেল এক নিরীহ প্রাণ। গুলিতে প্রাণ দিলেন পিরোজপুরের বাস চালক আবু জাফর হাওলাদার।
সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকার গোলাপবাগে ছাত্র জনতাকে দমনে গুলি চালায় পুলিশ। প্রাণ হারায় বাস চালক আবু জাফর হাওলাদার। পিরোজপুরের মাঠবাড়িয়ায় তুষারখালীর বাসিন্দা জাফর ছিলেন শ্যামলী পরিবহনের চালক। 18 জুলাই রাতে কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেয়ার আগেই নিভে যায় তার প্রাণ। এক নারী আন্দোলনকারীর সহায়তায় মৃত্যুর সংবাদ পায় তার স্ত্রী। আবু জাফরের স্ত্রী হাসিনা বেগমের চোখে আজ শুধুই অন্ধকার আর অনিশ্চয়তার মুখে 3 সন্তানের ভবিষ্যৎ। এখনো ছেলে ফেরার অপেক্ষায় জাফরের মা সেতারা বেগম। কখনো স্বপ্ন দেখেন ছেলে ফিরেছে, প্রায়ই ফুপিয়ে উঠে প্রশ্ন করেন, আমার ছেলের অপরাধ কি ছিল? পোস্টমর্টম করে আনছে কোন রকম সিঙ্কেল যে পেছাইয়ে নিয়ে মাটি দিচ্ছে, দেখতেও পারি না বাবারে আমি। জাফরের বড় ভাই জানান, মরদেহ এলাকায় নিয়ে এলে ছাত্রলীগ ও প্রশাসনের লোকজন ভয় দেখিয়ে দ্রুত দাফনের জন্য চাপ দেন। মারা যাওয়ার পরে আমাদের বাড়ির বহুত মানুষ, রাত দিন হোমানে মানুষ, সরকারি লোক টোক সব, এবার কিছু কিছু লোক আবার আইসা ফেরত দেওয়া দিয়েছে যে তোমরা কোনো কথা বলতে পারবা না, আন্দোলনকারী তোমরা। সরকারের পক্ষ থেকে দেয়া 5 লাখ টাকার পুরোটাই ঋণ পরিশোধে খরচ হয়েছে বলে জানান আবু জাফরের ছেলে। 25-26 লাখ টাকা আমরা দেনা ছিলাম। ওই 26 লাখ টাকা দেনা থাকার পরে ওই টাকা দেওয়ার পরেও তারপর যে টাকা আমরা 5 লাখ পেয়েছি, ওই 5 লাখ টাকাও আমরা দেনা দিয়া আমরা শোধ করেছি। এদিকে আবু জাফরের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তাদের পরিবার পরিজনের যে কোনো ধরনের সহযোগিতা যখন যা লাগে আমরা দেখাশোনার চেষ্টা করতেছি। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা আসে, আশ্বাস পাওয়া আমরা অবশ্যই তার সহায়তা করব। আবু জাফরের মতো অনেক সাধারণ মানুষকেই কেড়ে নিয়েছে 2024 সালের রক্তাক্ত জুলাই। তাদের অনেকেরই পরিবার এখন শূন্যতা আর অনিশ্চয়তায় ভুগছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী কারওয়ান বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গরু ও মুরগির মাংসের দাম কমলেও চড়া রয়েছে মাছের দাম। বেগুন, শসা, টমেটো ও গাজর সহ বেড়েছে সব ধরনের সবজির দাম। আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজের দাম। মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। নিয়ন্ত্রণে রয়েছে মুরগির ও গরুর মাংসের দাম। দাম সহনীয় রাখতে শাকসবজি সহ নিত্যপণ্যের বাজারে সরকারের মনিটরিং চায় সাধারণ ক্রেতারা। বাজারে শাকসবজি বিশেষ করে টমেটো, কাঁচামরিচ এবং মাছ মুরগির দাম বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AH হিমেল। হিমেল, বাজার দর সম্পর্কে আমাদেরকে জানাবেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মিশু, রয়েছে কারওয়ান বাজারের যে সবজির বাজারের অংশটি আছে এবং পেঁয়াজ রসুনের যে অংশটি আছে সেই অংশ রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকাল 10টার পরপর বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই কারণে কিন্তু এখন এই মুহূর্তে ক্রেতাদের সংখ্যা আমরা খুব কম লক্ষ্য করতে পারছি। আমরা সকালে এসে বাজার পর্যবেক্ষণ করে যেটি দেখেছি যে সবজির যে বাজারগুলো আছে সে বাজারে গত সপ্তাহে এবং 15 দিন আগেও সবজির দাম কম ছিল, কিন্তু এই সপ্তাহে কিন্তু ব্যাপক হারে সবজির দাম বেড়েছে। অর্থাৎ প্রত্যেকটি সবজি কিন্তু 50 টাকার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে এখানে। বিশেষ করে শসা, বিশেষ করে টমেটো দাম কিন্তু সবচেয়ে বেশি, 160 থেকে 80 টাকা ধরে বিক্রি করা হচ্ছে টমেটো, এবং গাজর, বেগুনের দামও কিন্তু বেড়েছে।
বলা যায় এখানকার সবজির বাজারে সবগুলো সবজি কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা তেমনটাই কিন্তু কারণ বাজারে সবজির বাজারে লক্ষ্য করেছি। পেঁয়াজ রসুনের যে বাজার আছে আমরা সেখানে পর্যবেক্ষণ করে দেখেছি যে পেঁয়াজের দাম গত সপ্তাহে 60 টাকা কেজি থাকলেও দেশি পেঁয়াজ যেটি আছে সেটি কিন্তু এখন 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমরা মাছের বাজারে পর্যবেক্ষণ করেছি, যেটা দেখছি যে বিক্রেতারা বলছেন যে চাষের যে মাছগুলো আছে সেই মাছগুলো তুলনামূলকভাবে কম বেড়েছে, কিন্তু নদীর যে মাছগুলো আছে সেগুলো কিন্তু দাম বেশ ঊর্ধ্বমুখী, অর্থাৎ মাছের বাজার বেশ চড়া রয়েছে। অন্যদিকে মুরগির মাংস এবং গরুর মাংসের যে বাজার আছে সেই বাজারে কিন্তু দাম কমেছে। গত সপ্তাহে কিন্তু মুরগির দাম বেশ ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু এই সপ্তাহে কিন্তু সোনালী মুরগি কিন্তু 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ঈদুল আজহার পর থেকে কিন্তু গরুর মাংসের দাম কিছুটা কমেছে, অর্থাৎ 780 টাকার জায়গায় কিন্তু এখন 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। রাজধানী কারণ বাজারের যে বাজার পরিস্থিতি সেই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি মাছ এবং সবজির দাম কিন্তু বেশ চড়া রয়েছে এবং অন্যান্য দাম কিন্তু আগের মতো নিয়ন্ত্রণে চলছে। রাজধানী কারণ বাজারে বাজার মূল্যের এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী এইচ হিমেলের সঙ্গে, জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে দ্রব্যমূল্য প্রসঙ্গে। চট্টগ্রামের ঊর্ধ্বগতিতে রয়েছে নিত্যপণ্যের বাজার। শাকসবজি, মাছ, মাংস সহ সব ধরনের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বিশু। চট্টগ্রামে টানা বৃষ্টিতে চট্টগ্রামের সকল ধরনের নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে বললেই বলা যায়। সেই সাথে সরবরাহ সংকট এবং পরিবহন ব্যাহত হয় এই সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সাথে হু হু করে বেড়েছে চালের দামও। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো। চট্টগ্রামে চালের দাম এত বৃদ্ধি হওয়ার কারণটা কি? এই কারণ হচ্ছে তোমার একটু বর্ষাকালে গাড়ির যাতায়াতের ব্যাপারে একটু দাম বাড়ছে, গাড়ির ব্যাপারে। জি, কত করে বেড়েছে? এক বস্তা যদি 200 টাকা, 100 টাকা, নিম্ন যেটা নিম্ন এটা 100 টাকা, আর যেটা বেশ দামি এটা 200 টাকা বাড়ছে বস্তা প্রতি। জি, 200 টাকা। যেমনটি শুনছিলাম চালের দাম বেড়েছে। মোটা চাল এখন 58 থেকে 60 টাকা এবং সরু চাল 89 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে কাঁচা মরিচের দামও এখন প্রায় আকাশ ছোঁয়া। খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, যা গত সপ্তাহে ছিল 100 টাকা। সবজির বাজারেও একই অবস্থা। বরবটি, করলা, ঝিঙ্গা, বেগুন এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যেখানে গত সপ্তাহে এসব সবজি ছিল 60 থেকে 65 টাকা। মাছের বাজারও একই অবস্থা। রুই, কাতলা ও শিং মাছের দাম বেড়েছে প্রতি কেজিতে 20 থেকে 40 টাকা। মাছের দাম তো রীতিমতো সাধারণ মানুষের বাইরে। এখন যেহেতু বর্ষা একেবারে মৌসুম, ইলিশ মাছ পাওয়ার মৌসুম, এই ভরা মৌসুমও এখন পাওয়া যাচ্ছে না ইলিশ। আমরা অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে মাছের বাজারটা একটু মনিটরিং করলে এই মাছের বাজারটা আর একটু নিয়ন্ত্রণে আসবে, কারণ দিন দিন মাছের বাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে। এই মাছের বাজার নিয়ন্ত্রণ হারানোর কারণে মধ্যবিত্তের মাছ কেনা একেবারে সাধ্যের বাইরে, এমনটাই মনে করছে। সেই সাথে চট্টগ্রামে এখন যেহেতু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই জলবদ্ধতার কারণে এই সংকট, এমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ আপডেট। মিশু। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আজিজা হক পায়েলের সঙ্গে, জানাচ্ছিলেন চট্টগ্রামে নিত্যপণ্যের দাম প্রসঙ্গে। 1994 সালে বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে চাকরুচিত ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা প্রাপ্য পেনশন, সুযোগ সুবিধা ও যোগ্যদের পুনর্বহালের দাবিতে রাজধানীর খিলগাঁও আনসার বিজেপির সদর দপ্তরের 1 মাস ধরে আমরণ অনশন করছেন। সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন না হওয়ায় চরম বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন 31 বছর আগে চাকরুচিত সদস্যরা। হাইকোর্টের এই রায় বুঝতে সমস্যা হচ্ছে বলেছেন আনসার কর্তৃপক্ষ। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। সবাই পাগল উন্মাতের মতন আছি, খাইয়া না খাইয়া এখানে পড়ে রয়েছে। মোহাম্মদ মনিরুজ্জামান, বয়স 60-এর কাছাকাছি।
জীবনের যে সময়টায় কাটানোর কথা ছিল নাতি নাতনি ছেলে মেয়ের সাথে হেসে খেলে, কিন্তু এখন তার দিন কাটছে রাস্তায় ঘুরে ঘুরে। বলছি 1994 সালে আনসারের চাকরি হারানো একজন ভুক্তভোগীর কথা। 1 মাস ধরে রাজধানীর খিলগাঁও আনসার বিডিপির সদর দপ্তরের প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছেন তিনি। রাস্তার মাঝে শুয়ে থাকি। আমরা চাই যে আমাদের যাদের বয়সসীমা আছে তাদের ডিপার্টমেন্ট জয়েন্ট দিবে, আর বয়সসীমা যাদের নাই তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে পেনশন ভাতা দিয়া। দীর্ঘ বছর অপেক্ষা শেষে পক্ষে আসা আদালতের রায় হাতে পেলেও সরকার কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে রায় কার্যকরের কোনো উদ্যোগ না নেয়ায় চোখে সর্ষে ফুল দেখছেন তার মতো চাকরি হারানো অন্য সদস্যরা। রায় উপেক্ষা করার পরে আমরা যখন আর কোনো উপায়ন্তর না পাইছি, আমরা গত 29শে জুন থেকে এই জায়গায় লাগাতার একাধারে আমরণ অনশন পালন করতেছি। আনসার ব্যাটালিয়নের যে মহাপরিচালক আছে উনি হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট কিচ্ছু মানে না। এই 31 বছর মামলা পরিচালনা করে কোর্টের বারিন্দা ঘুরিয়া আমার সর্বশেষ। আমরা কাপড় নিয়ে আসছি, বাসার থেকে বলে আসছি, আর যদি চাকরি হয় তাহলে ফেরত আসবো, না হলে আমরা ফেরত আসবো না। 1994 সালে অধিকার আদায়ে দাবি দেওয়া সহ মাঠে নামে আনসার সদস্যরা। আন্দোলনের নামে বিদ্রোহ করার অপরাধে প্রায় 2500 সদস্যকে গ্রেপ্তার ও চাকুরিচ্যুত করে তৎকালীন সরকার। নিজেদের নির্দোষ দাবি করে পরবর্তীতে আদালতের শরণাপন্ন হলে 2018 সালে বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পান অনেকেই। এদের মধ্যে যাদের বয়স ও সক্ষমতা রয়েছে কিংবা তাদের বয়স শেষ হয়েছে তাদেরকে যতদিন ছিলেন সে অনুযায়ী সুবিধা দিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের সেই আদেশ এখনো কার্যকর হয়নি। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, সরকার ও আনসার কর্তৃপক্ষের উদাসীনতায় ঝুলে আছে এ রায়ের বাস্তবায়ন। যখনই এই অর্ডারগুলো গিয়ে পৌঁছলো সংশ্লিষ্ট ওই যে আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষের কাছে, ওনারা যে চিঠি লিখছেন মন্ত্রণালয়ে, ওই চিঠির মধ্যে এই বিষয়গুলো ডাইরেকশনের কথা, ইনোসেন্ট অর্ডারের কথা কোনো কিছু বলা নেই। যদি গভর্নমেন্টের সদিচ্ছা থাকে যে মানুষকে সার্ভ করার, মানুষকে দেয়ার, ইমিডিয়েটলি তাদেরকে ডেকে যার যা পাওনা আছে দিয়ে বিদায় করা হোক। বেশিরভাগই এখন আর বয়স নেই। এদিকে হাইকোর্টের রায়ের স্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলছেন আনসার কর্তৃপক্ষ। আদালত থেকে যে রায়টা দিয়েছে সেখানে আপনারা দেখেছেন যে এখানে স্পেসিফিকলি আনসারকে মার্ক করে কোনো কিছু বলা হয়, যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল বলেন বা অন্য কোনো ফিনান্সিয়াল ফ্যাসিলিটির কথা বলেন, সেটা ডিরেক্টলি আনসার অধিদপ্তরকে মার্ক করে কোনো কিছু বলা হয় না। আদালত থেকে যে রায়টা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা আসছে যে স্ক্রুটিনি করে যারা মিউটিনির সঙ্গে সম্পৃক্ত ছিল না বা নির্দোষ, তাদেরকে স্ক্রুটিনি করার পরবর্তীতে যদি নির্দোষ পাওয়া যায় সেক্ষেত্রে মিনিস্ট্রি একটা গাইডলাইন দিবে, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতে পারি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব আর কি। 31 বছর অপেক্ষা শেষেও জীবিত অবস্থায় এই রায় বাস্তবায়ন আদৌ দেখতে পাবেন কিনা এ নিয়ে সংশয়ে অনশনরত সদস্যরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের সভাপতি সহ 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ আরিফ ও জুয়েল। আরিফ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার 2 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। বৃহস্পতিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারি এলাকার অক্সিজেন রোডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, পেছন থেকে একটি তেলবাহী ভাউচার ধাক্কা দিলে মোটরসাইকেলের 2 আরোহী ঘটনাস্থলেই মারা যান। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় থেমে থাকা বাসের এক যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত 12 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে নজরুল ইসলাম নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল 8টার দিকে সমুদ্র সৈকতের পশ্চিম দিকে মীরাবাড়ি নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌপুলিশ। নজরুল ইসলাম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মৃত তাজেম আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন থেকে আবহাওয়া খারাপ থাকায় বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে রাতে জোয়ারে সৈকতের তীরে এসে আটকায় মরদেহটি। পুলিশ বলছে অনেক জেলে নিখোঁজ রয়েছে বলে থানায় জিডি করা হয়েছে।
2 দফা সময়ে বাড়ানো আর কোটি টাকারও বেশি জরিমানার পরও নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবনের কাজ বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। 250 শয্যা নামের হাসপাতালে চিকিৎসা সেবা চলছে পুরাতন ভবন আর অস্থায়ী টিন শেডে। অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে। সহকর্মী মাওলা সুজনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালটি শুধু জেলার মানুষ নয়, লক্ষ্মীপুরেরও প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিয়ে থাকে। 2020 সালে হাসপাতালের 12 তলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও 5 বছরেও কাজ শেষ করতে পারেনি মেসার্স নূর নবী ট্রেডার্স। গাফিলতির কারণে প্রতিষ্ঠানটিকে কোটি টাকার বেশি জরিমানা করে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়। তারপরও কাজের কাজ কিছুই হয়নি। পুরাতন ভবন ও অস্থায়ী টিন শেডেই চলছে চিকিৎসা সেবা। শয্যার সংকটে রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে। হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরাও। সিটের অভাবে আমরা নিচে ফ্লোরেও থাকতেছি। পরিবেশ দেখে নিজের অসুস্থ হয়ে যায়। দুর্গন্ধযুক্ত ময়লার ডাস্টবিনের মতো অবস্থা হয়ে গেছে। এখন কোনো ব্যবস্থা নেই, সিট নেই। আমি বাড়ির থেকে ফ্যান নিয়ে আসছি। মনে হচ্ছে যে এটা একটা গোরস্থান। কারণ চলে গেলে মানুষের জীবন বাড়ি যায়। আমাদের ওইটা চালু হইলে আর কোনো সমস্যা হইতো না। বহির্বিভাগেরও একই অবস্থা। চিকিৎসকরা বলছেন পর্যাপ্ত কক্ষ না থাকায় সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। গর্ভবতী বলেন বা কারো গাইনি সমস্যা, এবং ছোট ছোট মেয়েরাও আমাদের কাছে আসে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে। তো আমাদের কক্ষ সংকট মানে বিশেষ করে ছোটোর কারণে যে প্রবলেমটা হয়, আমরা রোগীগুলোকে আসলে প্রপারলি যে দেখা, তাকে এক্সামিনেশন করা, এগুলো আসলে পসিবল হচ্ছে না। এদের সাথে কথা বলার যে একটা স্পেস, ওই স্পেসটা পাওয়া যায় না, একটার সাথে আরেকটা দাঁড়ানো থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কাজ শেষ করে কর্তৃপক্ষকে ভবন বুঝে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। আমাদের সিভিলের কাজ শেষ, আমরা হ্যান্ডওভার লিস্ট জমা দিয়েছি, কর্তৃপক্ষ বুঝে নিলে আমাদের কাজ সম্পূর্ণ। অন্যদিকে পরিপূর্ণ ভবন বুঝে পেলেই সেবা নির্বিঘ্ন হওয়ার কথা জানান নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে, বিশেষ করে সাবস্টেশনটা বাকি আছে। আমরা যদি ওই ভবনটা পেয়ে যাই তাহলে স্বাস্থ্য সেবা আরো ভালোভাবে আমরা দিতে পারবো। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারের চিঠির আলোকে সাইট পরিদর্শন করে দেখলাম যে তার চিঠির সাথে কাজের ব্যয় মিলেছে। সে সম্পূর্ণ কাজ শেষ না করেই বুঝে নেওয়ার কথা বলছে। এখন সে কেন অবশিষ্ট কাজ শেষ না করেই আমাদেরকে বুঝে নেওয়ার কথা বলবে, এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি। দ্রুত নতুন ভবন চালুর দাবি কর্তৃপক্ষ ও স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সমুদ্র ও নৌবন্দরে সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। এতে টানা 3 দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আটকে পড়া যাত্রীরা নৌযানে গন্তব্যে যাচ্ছেন, স্বাভাবিক হতে শুরু করেছে ঘাটগুলো। এদিকে টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নদ নদীর পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বৃষ্টিপাত আরও 2-3 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোলা নৌবন্দরে সহকারী পরিচালক রিয়াদ হোসেন জানান, আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো থাকায় নৌযান চলাচল শুরু হয়েছে। নোয়াখালীতে যাবো আর কি। অনেকদিন যাবতে লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমাদের এখানে অনেক দুর্ভোগী চলতেছে। লঞ্চে যখন বন্ধ ছিল, ঠিক আছে, অনেক ভোগান্তির ভিতরে পড়ছি। আর